দেখ আজকে আমরা এস ব্লকের গ্রুপ 2 শুরু করব। এর আগের দিন আমরা গ্রুপ 1 টা কমপ্লিট করেছি এবং গ্রুপ 1 এর সমস্ত রকমের কেমিস্ট্রি আমরা সেখানে দেখেছি। তাদের ফিজিক্যাল প্রপার্টিজ, তাদের রিঅ্যাকশনস, ডিফারেন্ট কাইন্ড অফ রিঅ্যাকশনস, কেমিক্যাল প্রপার্টিজ, তাদের বিভিন্ন কম্পাউন্ডের যেমন অক্সিজেন লবণগুলো, তাদের থার্মাল স্টেবিলিটি, তাদের রিঅ্যাক্টিভিটি, তাদের ওয়াটার সলিবিলিটি, হ্যালাইডগুলোর মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, টোটাল প্রপার্টিগুলো আমরা ডিসকাস করেছি। গ্রুপ 1 এর পরে আজকে আমরা যেটা শুরু করব গ্রুপ 2 এস ব্লকের। শুধু গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মধ্যে ম্যাক্সিমাম সিমিলারিটি পাওয়া যাবে প্রপার্টিজ এর মধ্যে, কিছু কিছু জায়গায় আমরা ডিসিমিলারিটি দেখতে পারবো, শুধুমাত্র সেই জায়গাগুলো আমরা মেইনলি ফোকাস করব, আর বাকি যে প্রপার্টিগুলো অলমোস্ট একই থাকবে। প্রথমে দেখ এই যে গ্রুপ 2 এর যে মৌলগুলো যেটা আছে সেটা হচ্ছে দেখ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এদেরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। অ্যালকালাইন আর্থ মেটাল মানে হচ্ছে কি মানেটা কি? ক্ষারীয় মৃত্তিকা মৌল। এর নামটা বলার পেছনে একটা রিজন, যেমন গ্রুপ 1টা কি বলতো? ক্ষার ধাতু। কারণ তারা কি উৎপন্ন করে? ক্ষার উৎপন্ন করে, তাই তারা কি ক্ষার ধাতু। এখানে বলছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তার কারণ হচ্ছে এদের যে অক্সাইড গুলোকে পাবি, এদের অক্সাইড গুলো ভূত্বকে পাওয়া যায়, সেজন্য তাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ঠিক আছে? তো এদের দেখ ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবি যে গ্রুপ 1 এর বাইরের সেলে কি ছিল? NS1, এদের NS2। তাহলে প্রত্যেকের বাইরের সেলে কটা ইলেকট্রন? দুটো করে ইলেকট্রন। তাহলে এদের ভ্যালেন্সি কত করে? 2, বুঝতে পারছিস? এরা প্রত্যেকেই কত চার্জ শো করবে? +2 চার্জ শো করবে। +2 চার্জ দুটো ইলেকট্রন লস করলে তারা ইনার্ট এলিমেন্ট কনফিগারেশন অ্যাটেন্ড করবে। ওকে, আর এখানে একটা জিনিস আমরা লিখেছি, দেখ এদের যে সোর্স কি, প্রাকৃতিক সোর্স। এই বলেছি প্রাকৃতিক সোর্স শুধুমাত্র যেটা বলবো সেটাই পড়বি। যেমন আগের দিনের ক্ষেত্রে চিলি সল্টটা বলেছিলাম সোডিয়ামের ক্ষেত্রে, আজকে একটা দেখ এখানে মেনশন করেছি আমি ক্যালসিয়ামের ক্ষেত্রে। ক্যালসিয়ামের প্রাকৃতিক সোর্স যেটা সেটা আছে ফ্লোরোঅ্যাপোটাইট, ভীষণ ইম্পর্টেন্ট কম্পাউন্ড, যেটা আমাদের দাঁতের এনামেল যে কম্পোনেন্ট, তার যে কম্পোজিশন সেটা হচ্ছে ফ্লোরোঅ্যাপোটাইট। তো ক্যালসিয়াম ফসফেট ডট ক্যালসিয়াম ফ্লোরাইড, এই কম্পোজিশনটা আছে তো ফ্লোরোঅ্যাপোটাইট, এবং এইটা বিভিন্ন এক্সামে ডিরেক্টলি জিজ্ঞেস করে। খেয়াল রাখবি এর কম্পোজিশনটা 3 টাইমস আছে এখানে, এটা ভ্যারি করে। সো এই শুধুমাত্র প্রাকৃতিক সোর্সের মধ্যে ক্যালসিয়ামেরটাই মাথায় রাখবি ভালো করে, ফ্লোরোঅ্যাপোটাইটটা। এরপরে আমরা আগের মতনই পরপর ডিসকাস করবো কি কি, তাদের পারমাণবিক ব্যাসার্ধ, তাদের আয়নীয় ব্যাসার্ধ। এটা আমি এর ডিপলি যাওয়ার কোনো দরকার নেই, কারণ একদমই আমরা আগের ক্লাসে ডিটেইলসে পড়েছি এটা স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই। তাহলে পারমাণবিক বা আয়নীয় ব্যাসার্ধ যখনই বলবে আমরা কি দেখবো? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেখবো। যদি দেখি এখানে টপ টু বটম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করছে, 2, 3, 4, 5, 6, 7 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করছে, মানে কি সেল ইনক্রিজ করছে, মানে কি তার সাইজ তো বড় হবে অনেক। সাইজ বড় মানে তার যে কোনো রেডিয়াস হোক না কেন, মেবি পারমাণবিক মেবি আয়নিক, সবগুলো ইনক্রিজ করে যাবে। ওকে, ঠিক সেম টু সেম আমরা এখানে দেখেছি নেক্সট প্রপার্টি আয়নাইজেশন এনার্জি। এটা আবার আমরা দেখি আয়নাইজেশন এনার্জি মানে কি, এটা একটা বাইরের সেল, আউটার মোস্ট সেল। আউটার মোস্ট সেল থেকে ইলেকট্রনকে, তার সর্বোচ্চ কক্ষ থেকে ইলেকট্রনকে বার করতে যে শক্তি লাগে সেটাকে আমরা কি বলি? আয়নাইজেশন এনার্জি বা আয়নীবহন শক্তি। অর্থাৎ এই ইলেকট্রনটা এই নিউক্লিয়াসের সঙ্গে অ্যাটাচ ছিল, এবং তোরা জানিস যে কুলম্বিক ফোর্স Q1 Q2 বাই r স্কয়ার। সো এই সাইজ যত বৃদ্ধি পাবে ফোর্স তত কমবে, আর ফোর্স যত কম হবে এই শক্তিটা বা এই ফোটন শক্তিটা তত কম লাগবে। অর্থাৎ উপর থেকে নিচে যত গিয়ে আমরা নামবো এদের আয়নাইজেশন শক্তি কি হবে? ফল করবে। আগের সাথে এর কোন রকমের কোনো ডিফারেন্স নেই, একদম সেম। এটা হচ্ছে আমাদের আয়নাইজেশন কনসেপ্ট, ঠিক একই ভাবে আমরা নোট করেছিলাম এগুলো। তাহলে এদের অর্ডার কি হবে? একই রকম হবে, টপ টু বটম এদের আয়নাইজেশন কি হবে? ফল করবে ডিউ টু দ্য ইনক্রিজ অফ সাইজ। সাইজ যত বাড়বে আর এই ডিসটেন্সটা বাড়বে, তাহলে আরো বাড়বে ফোর্সটা কি হবে? কম হয়ে যাবে। আর ফোর্স যত কম হবে
ইলেকট্রন ইজিলি ইজেক্ট করে যাবে, তাহলে আইএনসিসি ফল করে যাবে। ঠিক একইভাবে আমরা এখানে গ্রুপ 1 এর একটা ভীষণই ইন্টারেস্টিং টার্ম পড়েছিলাম, আয়নীয় হাইড্রেশন বা হাইড্রেশন এনথালপি, এবং হাইড্রেশন এনথালপি সাথে আমরা হাইড্রেটেড রেডিয়াস এবং আয়নিক মোবিলিটি, এই তিনটে টার্ম পড়েছিলাম আমরা। এর মানেটা কি, যে আমরা লিথিয়াম কি সুন্দর করে স্ট্রাকচার ফাকচার ড্র করেছিলাম, এখানে কি এর পরে যে টার্ম আয়ন হাইড্রেশন বা আয়নীয় এনথালপি, এর মানেটা কি, এর মানেটা হচ্ছে যদি আমরা এই মেটাল গুলোকে কি করি ওয়াটারে মধ্যে ডিসলভ করি, তাহলে কি হবে আয়নিত হয়ে যাবে। অর্থাৎ যেমন এখানে কি বেরিলিয়াম অ্যাকোয়া সিস্টেমে Be2+, প্রত্যেকের অ্যাটাচমেন্ট থাকবে। তো এরা প্রত্যেককেই আগের দিন বলেছিলাম যে যার সাইজ যত ছোট হবে তার চার্জ ডেনসিটি কি তত, এরা প্রত্যেকে 2+। তাহলে এখানে সব থেকে চার্জ ডেনসিটি কার হাই, বেরিলিয়ামের চার্জ ডেনসিটি সব থেকে হাই। যার চার্জ ডেনসিটি সব থেকে হাই, কারণ স্মল সাইজ, চার্জ ডেনসিটি সব থেকে বেশি হাই হবে, বেশি ওয়াটার মলিকুল সব থেকে কার কাছে আসবে, বেরিলিয়ামের কাছে আসবে। সব ছবি আগের দিনের সমস্ত কিছু আমার কি আছে, এটা স্মল সবগুলো আমাদের কি আছে ওখানে নোট করা আছে, সেগুলো ডিটেইলস এখানে আমরা কোনো যাওয়ার দরকার নেই, একদম সেম টু সেম। অ্যাকোয়াস মানে কি জলীয় দ্রবণে, এইটা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট, সুতরাং এটা নিয়ে আমরা ডিসকাস করব না। তাহলে বুঝতেই পারছিস এই যে এইগুলো সব থেকে আমি বলেছিলাম সলিড স্টেটে যে এই অবস্থায় যে সব থেকে ছোট, অ্যাকোয়াস দ্রবণে সে সবচেয়ে বড়, সবচেয়ে এ সব থেকে ছোট, বাট অ্যাকোয়াস দ্রবণে সবচেয়ে বড়। মনে পড়ছে যে ক্ষেত্রে সাইজটা কি হবে, চারিদিক থেকে জলের অণু কি হবে এখানে অ্যাটাচড হতে শুরু করবে, দিয়ে এর সাইজটা অন্যান্য থেকে বড় হয়ে যাবে, এবং সাইজ বড় হলে এদের মুভমেন্টটা কম হবে। মুভমেন্ট কম মানে কি এদের আইনীয় সচলতা বা আইনীয় পরিবাহিতা ফল করে যাবে, তড়িৎ পরিবাহিতা ফল করবে। তারপর এদের যদি বলে হাইড্রেটেড ব্যাসার্ধ বেশি হবে, কারণ জল যুক্ত হওয়ার ফলে কি হবে, সাইজ অনেক বেড়ে যাবে, সাইজ বেড়ে যাওয়ার ফলে কি হাইড্রেটেড ব্যাসার্ধ বেশি হবে। দেখ আমি আবার বলছি ডিপলি যাচ্ছি না আমি, কেন আমরা অলরেডি পড়ে দিচ্ছি প্রচুর। তাহলে এর হাইড্রেটেড এসিআর সব থেকে বড় হবে কারণ সাইজ বেশি হবে, আর এর হাইড্রেশন এনথালপি সব থেকে হাই হবে। কেন হাই হবে, কারণ এর চার্জ ডেনসিটি সব থেকে বেশি, নাম্বার অফ ওয়াটার মলিকুল সব থেকে বেশি যুক্ত হবে, যত বেশি ওয়াটার মলিকুল যুক্ত হবে তত বেশি এনার্জি রিলিজ করবে, এবং তার হাইড্রেশন এনথালপি বেশি হবে। এবার গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মধ্যে হাইড্রেশন এনথালপি বেশি কি এদের বেশি হবে, কারণ কি এদের চার্জ ডেনসিটি বেশি, এদের +2 চার্জ, আবার সাইজ ছোট। এদের হাইড্রেশন এনথালপি গ্রুপ 1 এলিমেন্ট গুলো থেকে বেশি হবে, কারণ ওখানে +1 চার্জ, এর +2 চার্জ, ওদের থেকে এদের সাইজ আবার ছোট, তো দুটোই কি কাজ, ওর থেকে কি প্লাস পয়েন্ট আছে এখানে, তো এদের হাইড্রেশন এনথালপি ওদের থেকে অনেক বেশি। তো এখানে একটা পয়েন্ট লক্ষ্য করতে পারবি, তো এখানে ওই জন্য একটা পয়েন্ট এখানে দেখতে হবে। দেখ গ্রুপ 1 এর ক্ষেত্রে দেখেছিলি যে শুধুমাত্র লিথিয়ামের হাইড্রেশন এনথালপি অত্যন্ত হাই হওয়ার জন্য ওর সল্টের মধ্যে ওয়াটার থাকতো, LiCl.2H2O। কিন্তু গ্রুপ 2 তে এসে দেখবি যে গ্রুপ 2 এর যে হাইড্রেশন এনথালপি ওদের থেকে তো বেশি। তো গ্রুপ 2 এর ক্ষেত্রে এরকম কোনো রেস্ট্রিকশন নেই যে শুধুমাত্র বেরিলিয়ামে দেখাবে, এখানে প্রত্যেকটা সল্টে কি দেখতে হবে বলতো, এদের জল দেখতে পাবি, হাইড্রেটেড অবস্থায় থাকবে। এদের প্রত্যেকটা লবণ কি পাবি, এদের লবণগুলি হাইড্রেটেড অবস্থায় থাকবে। এদের লবণগুলি, এদের প্রত্যেকে যে লবণগুলি এদের আগে কি ছিল, আগে শুধুমাত্র লিথিয়াম। তো এখানে একটা কি জিনিস পেলি, এখানে কিন্তু একটা কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু ওখানে কি ছিল শুধুমাত্র লিথিয়াম। তো এগুলো আমরা ডিসকাস করেছি একদম ডিটেইলসে লিখে লিখে। তো এখানে বুঝতে পারছিস, তাহলে এখানে উপর থেকে নিচে আমাদের হাইড্রেশন এনথালপি কম হবে, উপর থেকে নিচে আমাদের হাইড্রেটেড রেডিয়াস কম হবে, উপর থেকে নিচে আমাদের আয়নীয় সচলতা বৃদ্ধি পাবে, আর আয়নীয় সচলতা যদি বৃদ্ধি পায় তড়িৎ পরিবহনতা বৃদ্ধি পাবে। কারণ কি উপর থেকে নিচে জলীয় দ্রবণে এদের আকার কি হবে, ছোট হবে,
কারণ নাম্বার অফ ওয়াটার মলিকুলস কি হবে, কম অ্যাড হবে সবচেয়ে কোথায় ক্ষেত্রে, হ্যাঁ বেরিয়ামের ক্ষেত্রে, কারণ বেরিয়ামের চার্জ ডেনসিটি ওদের রেসপেক্টে কম, তাহলে ওয়াটার মলিকুল সব থেকে কম অ্যাড হবে। ঠিক আছে, সো এগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি। কথা বোঝা গেল? যদি এদের মেটালিক ক্যারেক্টার জিজ্ঞেস করে, খুবই সহজ। মেটালিক ক্যারেক্টার কি হবে, টপ টু বটম ইনক্রিজ করবে, সাইজ বৃদ্ধি পেলে মেটালিক ক্যারেক্টার বৃদ্ধি হবে, ধারণা পড়বে তা বৃদ্ধি হবে। আবার যদি জিজ্ঞেস করে এটা তড়িৎ ঋণাত্মকতা, উপর থেকে নিচে হ্রাস পাবে, উপর থেকে নিচে, কারণ মেটালিক ক্যারেক্টারের সাথে তড়িৎ ঋণাত্মকতা ইনভার্সলি প্রপোর্শনাল। আবার যদি জিজ্ঞেস করে এদের জারণ অবস্থা, তাহলে জারণ অবস্থা কি হবে, এরা প্রত্যেকে কটা চার্জ শো করবে, +2 চার্জ শো করবে। গ্রুপ 2 এর প্রত্যেকটা এলিমেন্ট +2 চার্জ শো করবে। কি করবে, +2 চার্জ শো করবে এরা প্রত্যেককেই, এটা কমন চার্জ এদের। তাহলে জানো এদের অক্সিজেনের নাম্বার কত, +2, তারা +2 অবস্থায় থাকবে, অর্থাৎ এদের সমস্ত কম্পাউন্ড +2 অবস্থায় থাকবে। ঠিক আছে, ঠিক একই ভাবে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি দিয়ে ডিফাইন করেছিলাম, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স মনে পড়ছে, কোহেসিভ ফোর্স। তাহলে এদের মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট ডিপেন্ড করবে কার উপর, কোহেসিভ ফোর্সের উপর। কোহেসিভ ফোর্সটা মনে পড়ছে, সুন্দর করে একটা ছবি গেছিলাম, M2+ এর কি 2 ইলেকট্রন, M2+ M2+ সব কি এগুলো ইলেকট্রন। এ বলতো ইলেকট্রনের সংখ্যা এখানে আগের থেকে বেশি হবে, কম হবে, তাহলে এখানে ইলেকট্রনের সংখ্যা আগের থেকে বেশি হবে এবং এখানে এবং এদের সাইজ আগের থেকে ছোট, তাহলে এদের ক্ষেত্রে অ্যাট্রাকশনটা কার ক্ষেত্রে বেশি হবে, গ্রুপ 1 না 2, গ্রুপ 2 এর ক্ষেত্রে। তাহলে গ্রুপ 2 এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে কোহেসিভ ফোর্সটা সব থেকে বেশি হবে, কারণ এদের ক্ষেত্রে নাম্বার ইলেকট্রন সংখ্যা বেশি, সাইজটাও ছোট, তাহলে কোহেসিভ ফোর্স কিন্তু গ্রুপ 1 এর থেকে বেশি হবে। তাহলে কোহেসিভ ফোর্স যদি গ্রুপ 1 এর থেকে বেশি হয়, তাহলে এদের মেটালগুলো টাইটলি অ্যাটাচ থাকবে, কাদের থেকে, গ্রুপ 1 এর থেকে বেশি টাইট থাকবে। আর বেশি টাইট থাকলে তাদেরকে সরানো বা মেল্ট করা বা বয় আপ করা ডিফিকাল্ট ওদের রেসপেক্টে। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গ্রুপ 1 এর থেকে বেশি হবে। কিন্তু যদি টপ টু বটম নামে এই গ্রুপের মধ্যে, তাহলে এগেইন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক টপ টু বটম ফল করবে, কারণ কি সাইজটা বৃদ্ধি পাবে, আর সাইজ বৃদ্ধি পেলে এদের মধ্যে যে ফোর্সটা, সেই ফোর্সটা কি হবে, কম হয়ে যাবে। আজকে ওরা স্টপ করতে পারে। তাহলে বুঝতে পারছিস একই জিনিস, গ্রুপ 1 এরও যা যা প্রপার্টি, এরও তা যা প্রপার্টি। তো মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট ওর রেসপেক্টে বেশি হবে, গ্রুপ 1 এর থেকে বেশি হবে। বাট এদের যখন টপ টু বটম নামবি ফল করবে ডিউ টু ইনক্রিজ অফ সাইজ, একই গল্প। সো এদের ক্ষেত্রে আরেকটা প্রপার্টি আমরা দেখবো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পরে। এরাও কি হবে, এদের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন এগুলো, তাহলে এদের ক্ষেত্রে কি হবে, তাপমাত্রা কি পড়াবে না, সুপরিবাহী হবে, তাপমাত্রাতে সুপরিবাহী হবে। এদের আর একটা প্রপার্টি যেটা আমরা দেখবো, সেটা হচ্ছে এদের কালার। কি কালার, কালার বা বর্ণ। খুব ভালো করে যদি দেখিস, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, এই দুটোকে বক্স করবি। এই দুজন কোন রকমের কালার শো করে না, অর্থাৎ বুনসেন বান্দারে এদেরকে ধরবি, এদের কোন সল্টকে দিয়ে HCl সল্টটাকে ডিজলভ করতে হবে হালকা করে, স্যাম্পল নিয়ে প্লাটিনাম ওয়্যার দিয়ে যখন এটাকে দেখবি, তখন দেখবি এরা আগের গুলো সবাই কালার দিয়েছিল,
এরা কোনো কালার দেবে না, শুধুমাত্র লাস্ট তিনটে এলিমেন্ট কালার দেবে। কিন্তু এইখানে একটা ব্যতিক্রম পাচ্ছিস, এক্সেপশনাল কেস। কেন? তার রিজনটা হচ্ছে দেখ, ভাব এই ইলেকট্রনটা যদি নিউক্লিয়াস দ্বারা প্রচন্ড টাইটলি অ্যাটাচ থাকে, তো এইটাকে বার করা কিন্তু ভীষণই ডিফিকাল্ট। অর্থাৎ নর্মাল টেম্পারেচার দিয়ে এটাকে বার করা ভীষণ ডিফিকাল্ট। গ্রুপ 1 এর থেকে গ্রুপ 2 এর এর সাইজ অনেক ছোট এবং এদের চার্জ ডেনসিটি হাই। এরা প্রত্যেকে 2+2+, তাহলে এদের নিউক্লিয়াস আর ইলেকট্রন মধ্যে ডিসটেন্সটা অনেক কম, ওদের থেকে এর নিউক্লিয়াসের পাওয়ারটা অনেক বেশি। এই দুটোর ক্ষেত্রে নিউক্লিয়াসের বাইরের সেলে যে ইলেকট্রনটা আছে তার উপর অ্যাট্রাকশন ফোর্সটা অনেক বেশি স্ট্রং, যার ফলে কি হয়, আমরা যে টেম্পারেচার প্রোভাইড করি সেই টেম্পারেচারে এই ইলেকট্রনটাকে আমরা বার করতে পারি না। তার ফলে ইলেকট্রন যদি না বেরোয়, তাহলে আমরা আগের দিনে যে পুরো মেকানিজম দেখেছিলাম, পুরো ছবি এঁকেছিলাম, মনে আছে? যে নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে যাবে, উচ্চ কক্ষ থেকে নিম্ন থেকে যাবে, তখন যে এনার্জিটা লস করবে সেই এনার্জিটা যদি বামা সিরিজের মধ্যে পড়ে, সেটাকে আমরা কালার হিসেবে দেখতে পাই। বাট এখানে এই দুটো এলিমেন্টের ক্ষেত্রে ইলেকট্রনটা বার করা কোয়াইট ডিফিকাল্ট, সেই জন্য এদের ক্ষেত্রে আমরা কোনো রকমের কালার দেখতে পাবো না। বাকিগুলোর ক্ষেত্রে আমরা কালারটা দেখতে পাই। তাহলে আগের এটার মধ্যে শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য দেখতে পারি, যে এখানে ফার্স্ট যে দুটো এলিমেন্ট বেরিলিয়াম এন্ড ম্যাগনেসিয়াম, এরা কোনো কালার শো করে না। ঠিক আছে? এবং ওখানে দেখেছিলি যে গ্রুপ 1 এর লিথিয়াম কোভ্যালেন্ট কম্পাউন্ড শো করে, বাকিগুলো আয়নিক কম্পাউন্ড। এরা যে যৌগ তৈরি করবে, এখানে কি বলতো, তাহলে এখানে কি ফার্স্ট এলিমেন্ট বেরিলিয়াম, according to Fresnel's law, কারণিক সাইজ যত ছোট হবে তার কোভ্যালেন্ট চরিত্র দেখানোর টেন্ডেন্সি তত বাড়বে। তো এখানে সবথেকে সাইজ ছোট কার? বেরিলিয়ামের। তো বেরিলিয়াম যে কম্পাউন্ড ফর্ম করবে, ওর মধ্যে যে বন্ড তৈরি করবে, সেটা কি কোভ্যালেন্ট চরিত্র হবে। এবার খুব ভালো করে খেয়াল করিস, লিথিয়ামের সঙ্গে আবার ম্যাগনেসিয়ামের সম্পর্ক, ডায়াগোনাল রিলেশনশিপ। সেজন্য লিথিয়াম তো কোভ্যালেন্ট চরিত্র শো করবে, তার সাথে সাথে ম্যাগনেসিয়াম কিছু কিছু ক্ষেত্রে কোভ্যালেন্ট চরিত্র শো করবে। সো এটা জাস্ট, এটা তো করবেই। এর সাথে কার সম্পর্ক? লিথিয়ামের সম্পর্ক, ডায়াগোনাল রিলেশনশিপ। আগে যে সব পড়েছিলাম না, এও কি হবে? কোভ্যালেন্ট চরিত্র শো করবে অনেক জায়গায় গিয়ে। সো এগুলো সময় নর্মাল প্রপার্টি ফিজিক্যাল, যেগুলো অলরেডি আমরা পড়ে নিয়েছি। তো দেখ, এখানকার মধ্যে ফিজিক্যাল প্রপার্টির মধ্যে আর গ্রুপ 1 এর ফিজিক্যাল প্রপার্টির মধ্যে যদি কম্পারিজন করিস, দেখতে পাবি যে কি, যে শুধুমাত্র কালারের ক্ষেত্রে গিয়ে দেখলাম যে এরা দুজন কালারটা শো করে না, বাকি সব কিন্তু একই রকম। এরপরে যে মেন পার্ট, আগের দিনের মতোই কেমিক্যাল প্রপার্টি, অর্থাৎ কেমিক্যাল রিঅ্যাকশনস। কেমিক্যাল রিঅ্যাকশন না কি করেছিলাম আমরা? হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করেছিলাম, অক্সিজেনের সঙ্গে পড়েছিলাম, নাইট্রোজেনের সঙ্গে পড়েছিলাম, কার্বনের সঙ্গে পড়েছিলাম গ্রুপ 1 এ, অ্যামোনিয়ার সঙ্গে পড়েছিলাম, তরল অ্যামোনিয়ার সঙ্গে, এবং ডিপলি সেটাকে অ্যানালিসিস করেছিলাম আমরা, হ্যালোজেনের সঙ্গে পড়েছিলাম। ঠিক একই ভাবে সেম অর্ডারে এখানেও সেগুলো পাবি। তো প্রথমেই আমরা যেখানে পড়েছিলাম যে অক্সিজেনের সাথে বিক্রিয়া। এবার তোরা জানিস যে অক্সিজেন অনেকগুলো ফর্মে থাকতে পারে, 3টে ফর্মে। তার ম্যাক্সিমাম চান্স হচ্ছে অক্সাইড ফর্ম করা, তারপরে চান্স হচ্ছে পারঅক্সাইড আর সুপার অক্সাইড। তার আগে আমরা একটা কথা বলেছিলাম, স্মলার ক্যাটায়ন স্টেবিলাইজ স্মলার আয়ন, লার্জার ক্যাটায়ন স্টেবিলাইজ লার্জার আয়ন। এবং গ্রুপ 1 এর ক্ষেত্রে বারবার গ্রুপ 1 কে এই জন্য ডিফাইন করতে হচ্ছে, কারণ গ্রুপ 1 টার সাথে অনেক রকমের কম্পারিজন আছে, এক্সেপশন আছে। গ্রুপ 1 এ দেখেছিলিস প্রথম এলিমেন্টটা ফর্ম করেছিল অক্সাইড, দ্বিতীয়টা পারঅক্সাইড, বাকি তিনটে ছিল সুপার অক্সাইড। ছিল তো? এইভাবে কম্পারিজন করে পড়তে হবে। কিন্তু গ্রুপ 2 তে এসে দেখবি, যখন এদের সাথে আমরা অক্সিজেনের যখন বিক্রিয়া করব, অক্সিজেনের সঙ্গে যখন বিক্রিয়া, রিঅ্যাকশন উইথ অক্সিজেন, তখন দেখতে পাবি বেরিলিয়াম, এই তিনটাকে আমি একসাথে দিচ্ছি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম,
এদের সঙ্গে যখন অক্সিজেনের বিক্রিয়া করবি তখন দেখা যায় এই তিনটে এলিমেন্ট এরা প্রত্যেকেই অক্সাইড ফর্ম করে। কি বললাম? অক্সাইড। আমি এভাবে লিখে দিলাম, হ্যাঁ, MO, কারণ এটা কি চার্জ +2, অক্সাইডে অক্সিজেন চার্জ -2। অক্সিজেন যখন -2 তখন কি বলে থাকে? অক্সাইড। তাহলে অক্সিজেন যখন সিঙ্গেল মাইনাস কি বলি? পারঅক্সাইড। এটা অলরেডি ডিসকাস করে নিয়েছি আমরা। তো এরা সব কি তৈরি করবে? এর মধ্যে কি কি থাকবে তাহলে? BeO, MgO, CaO। প্রথম তিনটে কি করে? কারণ কি দেখ, ভালো করে ব্যাপারটা বুঝে। আমরা বলছি স্মলার ক্যাটায়ন স্টেবিলাইজ স্মলার আয়ন, লার্জার ক্যাটায়ন স্টেবিলিটি লার্জার আয়ন। আগেরটা লিথিয়াম ছোট ছিল, শুধুমাত্র O2- ওর সাথে বিক্রিয়া করেছিল। এখানে গ্রুপ 1 থেকে গ্রুপ 2 এলিমেন্ট গুলো আরো ছোট, +2 চার্জ, হাই পোলারাইজিং পাওয়ার। সেজন্য এরা প্রথম তিনটে এলিমেন্ট কি করে দিল? অক্সাইড ফর্ম করে দিল। ওদের থেকে তুলনায় সাইজটা ছোট। লাস্টে যেহেতু পড়ে আছে কে? স্ট্রনশিয়াম এন্ড বেরিয়াম। এই দুজন পারঅক্সাইড তৈরি করে। তার মানে এখানে সুপার অক্সাইডের কোনো গল্প নেই। তো এখানে শুধুমাত্র কি থাকবে? পারঅক্সাইড এন্ড অক্সাইড। বুঝতে পারছিস? এই যে BaO2 এইটাকে খুব জিজ্ঞেস করে যে এখানে দেখ কি করে বুঝবি এটা পারঅক্সাইড? বেরিয়াম 2+ O2 2-, O2 2-, প্রত্যেকটা অক্সিজেন চার্জ -1, সেটা কি বলে আমরা? পারঅক্সাইড। মনে পড়ছে? তাহলে এখানে আগেরটা থেকে এখানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কোথায়? ওখানে 3 ধরনের অক্সাইড দেখতে পেয়েছিলাম। ওখানে 3 ধরনের অক্সাইড দেখতে পেয়েছিলাম। কি কি? অক্সাইড, পারঅক্সাইড, সুপার অক্সাইড। এখানে 2 ধরনের। তো পড়ার সময় এইগুলো তো কেন নোট ডাউন করতে, মাথায় রাখতে হবে। কারণ সমস্যা কি? এর সাইজটা কি হচ্ছে? ফল করছে না, চার্জ ডেনসিটি হাই হয়ে যাচ্ছে, হাই পোলারাইজিং পাওয়ার। সো এরা প্রথম তিনটে এলিমেন্ট কি ফর্ম করে দিল? অক্সাইড ফর্ম করছে। ফার্স্ট 3 এলিমেন্ট কি ফর্ম করে? অক্সাইড ফর্ম করে। আর লাস্ট 2 এলিমেন্ট কি ফর্ম করবে? পারঅক্সাইড। এবং এদের মধ্যে যে বেরিয়াম পারঅক্সাইড, এইটাকে ভালো করে মনে রাখবি। এটার উপর কোশ্চেন হয়, দেখলে বুঝতে পারবি। চার্জ বার করবি, এটা কত চার্জ? +2 -2, O2 2-, O2 2- মানে পারঅক্সাইড। ঠিক আছে? এরপরে যে আমরা রিঅ্যাকশনস পড়বো, তাহলে এখানে কি গেল? রিঅ্যাকশন উইথ অক্সিজেন। যেখান থেকে কি দেখতে পেয়েছিস? প্রথম তিনটে এলিমেন্ট অক্সাইড আর বাকি তিনটে এলিমেন্ট পারঅক্সাইড, বাকি দুটো এলিমেন্ট পারঅক্সাইড। সো ভীষণ এটা এর নতুন জায়গা পেয়েছি এখানে। ঠিক আছে? এবং এদের ক্ষেত্রে আগের দিন আমরা ডিসকাস করেছিলাম যে রিডিউসিং নেচার, রিডিউসিং এজেন্ট সব থেকে যদি ফ্রি অবস্থায় দেখি তাহলে সিজিএম সব থেকে বেশি। কারণ সিজিএম এর সাইজটা বড়, নিউক্লিয়াস থেকে ডিসটেন্সটা বেশি, ইজিলি ইলেকট্রন ছেড়ে দেবে। বাট যখন অ্যাকুয়া সিস্টেমে যাবি তখন সবার আগে ইলেকট্রন কে লেস করবে? লিথিয়াম। কারণ তার হাইড্রেসের এনথালপি সব থেকে হাই। জেনেছিলাম? সেখানে একটা এক্সেপশনাল কেস ছিল। গ্রুপ 2 তে গিয়ে এখানে শুধুমাত্র দেখ জিজ্ঞেস করবে এর ক্ষেত্রে ফ্রি অবস্থায়। তাহলে ফ্রি অবস্থায় কার বেশি? বেরিয়াম। অনেকে কনফিউজড হয় এই নামটা নিয়ে। বেরিলিয়াম, এটা বেরিয়াম। নাকি টপ টু বটম সাইজ বাড়ছে, যদি ফ্রি অবস্থায় জিজ্ঞেস করে। সাইজ বাড়ছে মানে কি? নিউক্লিয়াস থেকে বাইরের সেলের ডিসটেন্স বেড়ে যাচ্ছে, ইজিলি ইলেকট্রন ছেড়ে দেবে। তো রিডিউসিং নেচার এখানে প্রত্যেক কিছু ইংলিশ করে যাবে। তো আগের সাথে বুঝতে পারছিস? সো এখানে আরেকটা আমরা বিক্রিয়া করবো। তো রিডিউসিং নেচার একটা নরমাল কেস। এখানে পরে জিজ্ঞেস করবো ওয়াটারের সাথে বিক্রিয়া। এগেন জলের সাথে বিক্রিয়াটাও এমন কোনো আহামরি কিছু নেই, একবারও সেম রিঅ্যাকশন উইথ ওয়াটার। তাহলে এখানে দেখ রিঅ্যাকশন উইথ, আমি এম দিয়ে বলে দিলাম, প্রত্যেকের সেম রিঅ্যাকশন করবে। M + H2O। তাহলে M + H2O মনে মনে কি বলতে বলেছিলাম? জলটা H+, OH-, আর মেটাল কি 2+। তাহলে মেটাল যদি মনে 2+ হয়, OH- একটা মাইনাস আছে, কটা লাগবে? দুটো। মনে আছে? H+ কি করবে? ইলেকট্রন দ্বারা ব্যালেন্স হবে, প্রত্যেকটা হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। ইনসাইড কেমিস্ট্রি অলরেডি ডিটেইলসে পড়েছি আমরা।
একবার স্টেপ বাই স্টেপ গ্রুপ 1 এ। সো এখানে কি হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, সবাই সেম রিঅ্যাকশন। তাহলে এখানে এর আগের ফর্মুলাটা কি ছিল, MOH, কারণ আগে কি চার্জ +1 এর OH -1, তো কটা লাগবে, দুটো লাগবে, আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো সিম্পল বিক্রিয়া। ঠিক আছে, এবার যে ইম্পর্টেন্ট রিঅ্যাকশন উইথ নাইট্রোজেন। Reaction with nitrogen, again M plus N2, তো জানিস মেটাল অলওয়েজ পজিটিভ চার্জ শো করবে, তার নাইট্রোজেন কি শো করবে, মাইনাস শো করবে। নাইট্রোজেনের মাইনাস ভ্যালেন্সি কত, -3, তাহলে প্রতিটা নাইট্রোজেন চার্জ কত, -3, ভ্যালেন্সি শো করবে, এ কত, +2 ভ্যালেন্সি শো করবে। এবং গ্রুপ 1 এ শুধুমাত্র লিথিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে, আর গ্রুপ 2 তে each and every element reaction with nitrogen and form nitride, অক্সিজেন যখন 2 অক্সাইড, নাইট্রোজেন যখন 3 তখন নাইট্রাইড। তাহলে এর ফর্মুলা কি হবে, এর চার্জ -3, এর কি +2, এটা এখানে, এটা এর কাছে, তাহলে এখানে এর ফর্মুলা কি হবে, M3N2, এবং M কি সবাই ফর্ম করবে। এখানে আমি একটা জেনারেল एग्जांपल নিচ্ছি, ম্যাগনেসিয়াম প্লাস N2, তাহলে কি হবে, Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইড। ঠিক আছে, সো এরকম নাইট্রাইড কিন্তু এরা প্রত্যেককেই ফর্ম করবে। শুধুমাত্র একটা কথা লিখে নিবি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংশিয়াম মিনিমাম, উপর থেকে নিচে যেহেতু সাইজটা বৃদ্ধি পাচ্ছে, নাইট্রাইড গঠনের প্রবণতা হ্রাস পাবে। উপর থেকে নিচে নাইট্রাইড গঠনের প্রবণতাটা আস্তে আস্তে হ্রাস পাবে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম নাইট্রাইড, কারো কোনো সমস্যা আছে এইটা ফরমেশন নিয়ে? আগের দিনে এটা ডিটেইলসে ডিসকাস করেছি, মনে আছে তো? এবার দেখ, এটা নিয়ে বহু কোশ্চেন আছে। এবার ধর বললো এটাকে যে ম্যাগনেসিয়াম নাইট্রাইডকে যদি আমরা, বা যে কোনো ধরনের নাইট্রাইডকে যদি আমরা হাইড্রোলিসিস করি, হাইড্রোলিসিস মানে তো জলের সাথে বিক্রিয়া করি বা আর্দ্র বিশ্লেষণ করি, তিনটির মিনিং একই, তাহলে কি হবে, এটা নোট ডাউন করেছিস? তো দেখ এখানে ম্যাগনেসিয়াম নাইট্রাইড বলছে জলের সাথে এর আমরা যদি আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কি হবে। এগেইন বারবার শিখিয়েছি, জলটাকে মনে মনে কি ভাববি, ব্যাস। তাহলে এখানে ক্যাটায়ন কে ম্যাগনেসিয়াম, অ্যানায়ন কে, এর চার্জ কত, প্রত্যেকটা চার্জ কত, ইন্ডিভিজুয়াল চার্জ এর +2, প্রত্যেকটা নাইট্রোজেনের ইন্ডিভিজুয়াল চার্জ -3। জল মনে মনে ভেঙে কি করেছিস, H+ আর OH-। তাহলে এখানে পজিটিভ কে ম্যাগনেসিয়াম, কাকে নেবে, OH- কে নেবে, কণা নেবে, দুটো নেবে। তাহলে একটা কম্পাউন্ড আমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হবে, আর একটা কি হবে, একটা নাইট্রোজেন -3, যতক্ষণ কতক্ষণ পর্যন্ত হাইড্রোজেনটাকে নেবে, যতক্ষণ পর্যন্ত ভ্যালেন্সি পূরণ না হবে। তাহলে একটা নাইট্রোজেন ভ্যালেন্সি -3, তাহলে কণাকে নেবে, তিনটে হাইড্রোজেন নেবে, অ্যামোনিয়া, সেটা কম্পাউন্ড, এক্স্যাক্টলি নন কম্পাউন্ড। কি হবে, কি হবে, NH3, কি হবে, NH3। এও ব্যালেন্স করলে, আমরা তো ব্যালেন্স করলে করবে, না করলে কোনো ব্যাপার নেই। ক্লিয়ার?
একটা কি হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর একটা আছে অ্যামোনিয়া গ্যাস। কথা বোঝা গেল? যদি মনে হয় ব্যালেন্স করবো তাকে দেখ 6 টাইমস দিয়ে এখানে, তাহলে 6 টাইম কি 6 দুগুণে 12, এখানে অলরেডি দুটো হয়ে আছে 3 3, তাই তো? না 2 হবে, এটা 2NH3 হয়ে আছে ব্যালেন্স। সো ব্যালেন্স করলে হেল্প করবে, না হলে কোনো ব্যাপার নেই। তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেটকে যদি আমরা হাদ্র বিশ্লেষণ করি কি তৈরি হবে? অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। খুবই সিম্পল রিঅ্যাকশন। রিঅ্যাকশন গুলো চেক কিভাবে হচ্ছে, ঠিক একই ভাবে যে বলে আমাকে এইটা যে বলে নাইট্রোজেন, বুঝতে পারছিস, এটা তৈরি করো নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে, ঠিক একই ভাবে ক্যালসিয়াম যেমন নাইট্রেট ফর্ম করে। গ্রুপ 15 পড়েছিস, নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ পড়েছিস। ঠিক একই ভাবে ক্যালসিয়াম এরাও ফসফরাসের সাথে বিক্রিয়া করতে পারে। একই ভাবে কি তৈরি করতে পারবে বলতো? ফসফাইড, ক্যালসিয়াম ফসফাইড, নাইট্রাইট ফসফাইড সেম জিনিস। গ্রুপ 15 এর সাথে বিক্রিয়া করলে ফসফরাসের সাথে বিক্রিয়া হবে, একই জিনিস তৈরি করবে। এটাকে যদি আদ্র বিশ্লেষণ করিস কি তৈরি হবে? এটা জায়গায় PH3 ফসফিন। তার মানে এইগুলো আবার কোথায় গিয়ে পড়বে? গ্রুপ 15 এ। এখানে মেটাল আছে বলে এগুলো বললি, গ্রুপ 15 এ নাইট্রোজেন থাকবে, ফসফরাস থাকবে, আবার সেম চলে আসবে। ক্লিয়ার? সো দেখ, এটা আমাদের ছিল নাইট্রোজেনের সাথে বিক্রিয়া। এটা কিন্তু নতুনত্ব কিছু নেই, এখানে নতুন থিওরি কিছু নেই। গ্রুপ 1 এর যেমন দেখেছিস নাইট্রেট করবে লিথিয়াম, এখানে সবাই করবে, কিন্তু এইটুকুই পার্থক্য, আর কিচ্ছু না। ঠিক আছে? এবার এখানে দেখবো এগেইন রিঅ্যাকশন উইথ কার্বন। গ্রুপ 1 এ কি ছিল? শুধুমাত্র লিথিয়াম। রিঅ্যাকশন উইথ কার্বন। এবার দেখ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, বেরিয়াম প্রত্যেকটা সঙ্গে কার্বনের বিক্রিয়া কর। এটা কথা মনে হয় Li2C2 মনে পড়ছে? লিথিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে ফর্ম করেছিল Li2C2, অ্যাসিটিলাইট উৎপন্ন করে অ্যাসিন কার্বাইড, এর নাম কি বলছো? লিথিয়াম কার্বাইড, নাইট্রাইট, অক্সাইড, হাইড্রাইট, কার্বাইড সবগুলো নেগেটিভলি চার্জড, কারণ লিথিয়াম বা মেটাল অলওয়েজ শো পজিটিভ চার্জ। যখন এই নন মেটালের সাথে বিক্রিয়া হবে, নন মেটালস কি অলওয়েজ নেগেটিভ চার্জ করবে। এবার দেখ তাহলে এখানে সংকেতটা কি ছিল? Li2C2, Li2, তাহলে এখানে কয়টা লিথিয়াম লেগেছিল? এখানে কটা লাগবে? একটা, কারণ প্রত্যেকের চার্জ +2, প্রত্যেকের চার্জ +2। তাহলে এরা কি তৈরি করবে? দেখ এ কি তৈরি করবে? এ কি এরকম করবে Mg2C2? না, Mg এর +4 হয়ে যাবে, বলে এখানে তো -2, Mgc CsC2, তারপরে SrC2 BsC2, এরা সবাই MC2 তৈরি করে। M মানে কটা? শুধুমাত্র বেরিলিয়াম যেটা করে ঠিক উল্টোটা করে, বেরিলিয়াম B2C করে, অর্থাৎ ডাইরেক্টলি একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে। আর এই চারটে MC2 মানে কার মতো? লিথিয়ামের মতো। আর এ শুধুমাত্র কি B2C উৎপন্ন করে। এটা নোট ডাউন কর।
হয়েছে? এই তাহলে এটা এবার দেখ, এটা কি করলো B2C, আর এটা হলো MC2 টাইপ কমপ্লেক্স। এবার এখানে আর একটা জিনিস এখানে নোট করবি, এইটাকে যদি আবার ফার্দার হিট করা হয় কাকে, ম্যাগনেসিয়াম কার্বাইডকে, তাহলে এ আর একটা কম্পাউন্ড তৈরি করে Mg2C3, Mg2, এটা কার্বাইড, হায়ার কার্বাইড। এটা যখন ফার্দার হিট করা হয় এটা আর একটা কম্পাউন্ড তৈরি করে Mg2C3, নোট করেছি এটা। এবার দেখ এরপরে আমরা কি করব, এগেইন তাহলে চারজন সেম দিয়েছে, একজন আলাদা। এটাও কারণ সকলে কার্বাইড ফর্ম করেছে, বাট মলিকুলার ফর্মুলাটা আলাদা। কার্বাইড প্রত্যেকে ফর্ম করেছে, বাট মলিকুলার ফর্মুলাটা আলাদা। এবার দেখ এগেইন এই যে কার্বাইড গুলো আমরা পেলাম, আমরা যখন নাইট্রেট পেয়েছিলাম তার সঙ্গে কার্বলিক করেছিলাম জলের, অর্থাৎ হাইড্রোলিসিস করলে বা আর্দ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়। এখানেও এক্স্যাক্টলি আমরা শিখবো যে জলের সাথে আর্দ্র বিশ্লেষণ করলে এই সমস্ত প্রোডাক্ট গুলো কি উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে আগে আমি যেটা কমন কেস এইটা সেইটাকে ডিসকাস করবো, এই চারটে এমসিকিউটাকে। তারপর এগুলো দেখ CaC2, এটা করা মানে কি আমি চারজনকে করে দিলাম। এই টাইপ গুলো যখন জলের সাথে আর্দ্র বিশ্লেষণ করবে, আগে বল এটা চার্জ কত, +2। এটা ওভারঅল চার্জ কত, ওভারঅল চার্জ তাহলে -2, প্রত্যেক কার্বন কত, -1, ওভারঅল চার্জ -2, তাহলে প্রত্যেক কার্বন চার্জ কত, -1। জল তো জানিস H+OH-, তাহলে এইটাকে, এইটা আছে এইরকম, তোকে এটাকে এমন ভাবে, তাহলে এই স্ট্রাকচার গুলো কিভাবে দেখ আমরা বার করতে পারি, এই চার্জ দেখে আর ভ্যালেন্সি দেখে প্রত্যেকের স্ট্রাকচার আমরা বার করতে পারবো। কটা কার্বন আছে, দুটো কার্বন, কার্বনের ভ্যালেন্সি কত, 4। প্রথমে সিঙ্গেল বন্ড, এখন কটা হাত খালি, তিনটে করে হাত খালি, ট্রিপল বন্ড করে দিলাম। আর কোনো অপশন আছে তাছাড়া, একটা করে হাত খালি, তোমার কি একটা করে নেগেটিভ চার্জ, 1 2 3 4, 1 2 3 4 ভ্যালেন্সি হয়ে আছে। আর এখানে কি ক্যালসিয়াম 2+, দুটো চার্জকে ব্যালেন্স করে দিলাম। এখানে জিজ্ঞেস করতে পারে কয় ধরনের বন্ধন আছে, সমযোজী বন্ধন, আয়নীয় বন্ধন। কয়টা পাই বন্ধন আছে, একটা সিগমা, দুটো পাই, 1 সিগমা 2 পাই। কেমিক্যাল বন্ডিং এর কোশ্চেন আবার জিজ্ঞেস করবে কত ধরনের বন্ধন আছে, কোভ্যালেন্ট বন্ড এন্ড আয়নিক বন্ড। ওটা তো কোভ্যালেন্ট কেমিক্যাল বন্ডিং এর কোশ্চেন চলে গেলাম। তাহলে এর অ্যাকচুয়াল গঠনটা কি, C2 2-। তাহলে এ কাকে নেবে, হাইড্রোজেন নেবে। কটা হাইড্রোজেন নেবে, দুটো। তাহলে কি তৈরি করবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন। তাহলে এমনি লেখার সময় লিখবে C2H2, C2H2 আর প্লাস এটা নরমাল প্রোডাক্ট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তা C2H2 মানে কি, অ্যাসিটিলিন। তাই লাস্টে চারটে কম্পাউন্ড MC2 টা কি দেবে, অ্যাসিটিলিন উৎপন্ন করবে। মনে পড়ছে, ওখানে শুধুমাত্র লিথিয়াম ডাইরেক্ট কার্বনের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করতে পারে, বাকিরা অ্যাসিটিলিন তৈরি করতে পারে না, কিন্তু অ্যাসিটিলিনের সঙ্গে বিক্রিয়া করতে পারে। পুরো ডিটেইলসে পড়েছিলাম আমরা ওখানে গ্রুপ 1-এ। সেটা গ্রুপ 1টা ভালো করে পড়বি, যেভাবে অ্যানালিসিস করা হয়েছে। সো এরা প্রত্যেকে কি তৈরি করবে, অ্যাসিটিলিন উৎপন্ন করবে প্রত্যেককেই। শুধুমাত্র এবার আমরা ডিল করবো কার সাথে, দেখ এবার ডিল করবো আমরা প্রথমটার সাথে, বেরিলিয়াম কার্বাইড। কারণ বেরিলিয়াম কার্বাইডের মলিকুলার ফর্মুলা এর মলিকুলার ফর্মুলা সেম নয়। তাহলে এখানে কটা কার্বন আছে, একটা কার্বন, ও কি অ্যাসিড তৈরি করবে, করবে কি দেখি, তাহলে ও কি তৈরি করবে। এরা নোট ডাউন করে দিয়েছিস, এরা শেখার জায়গা প্রচুর কোশ্চেন আছে এখান থেকে। এবার দেখ এইটাকে আমরা ডিল করবো, ম্যাগনেসিয়াম বেরিলিয়াম কার্বাইড, টাকা B2C। তাহলে নিশ্চয় এটা ওভারঅল চার্জ কত, +4, ইচ বেরিলিয়াম +2, দুটো বেরিলিয়াম কি +4, তাহলে ওভারঅল নিশ্চয় -4। তাহলে কার্বন -4 কখন হয়, তাহলে চারটে হাতে খালি আছে।
কারোর সাথে যুক্ত নেই, কারোর সাথে যুক্ত নেই, একা একা আছে। তাহলে এখানে যখন জলের সাথে বিক্রিয়া করাবি কি হবে, একটা মেন কম্পাউন্ড কি কার্বনের সব খালি, সবগুলো মাইনাস, কটা হাড়ি দেখাবে, চারটে, কি নাম, মিথেন। বাকি সবাই কি তৈরি করলো, অ্যাসিটিলিন। এ কি তৈরি করলো, মিথেন। তাহলে এদের হাইড্রোলিসিস প্রোডাক্ট আলাদা, এদের আদ্রবিশ্লেষণ প্রোডাক্ট আলাদা। কোশ্চেন আসতে পারে, ক্লিয়ার? তাহলে আর বাকিটা তো কমন, বাকিটা কি ভেরি বাই অক্সাইড, ব্যালেন্স করছে না আমি, শুধু প্রোডাক্ট লিখলে হবে। এবার দেখ এটা হয়ে গেল, এটার সঙ্গে তো দেখ গ্রুপ, তাহলে কোন কোন সম্পর্ক আছে অ্যালুমিনিয়ামের। ওকে, এবার অ্যালুমিনিয়ামও কার্বনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম কার্বাইড তৈরি করে, এরকম একটা ফর্মুলা। তাহলে এখানে কি +12 ওভারঅল ভোল্ট হচ্ছে, আমি এটা কি -12। তাহলে -12 মানে কি বলতো, প্রত্যেকটা কার্বনের চার্জ -4। ওখান থেকে কি বুঝবি, যে কোন কার্বনের সাথে জুড়ে নেই। চারটে হাতে কি আছে, ফাঁকা আছে। কি থেকে বুঝলি, চার্জ থেকে। কি থেকে বুঝলি, সাপোজ ধর এখানে চার্জ যদি তিনটে কার্বন মিলে -4 হতো, তার মানে কি কনফার্ম ওরা জুড়ে আছে। এখানে প্রত্যেকটা কার্বনের চার্জ -4, ওভারঅল চার্জ -12, 3 দিয়ে ভাগ করলে কত হবে, -4। তাহলে কি বুঝতে পারছিস, যে ইচ এলিমেন্ট, ইচ কার্বন ইন্ডিপেন্ডেন্ট। যখন ইন্ডিপেন্ডেন্ট থাকবে কি তৈরি করবে, মিথেন। কি তৈরি করবে, মিথেন। ওএইচ 3 3+ করে, এই এলিমেন্ট 3+ করে, এজন্য 3 4 12, 4 - 3 12। তাহলে এখানে কি থাকলি, চার্জ যদি জানি, ভ্যালেন্স যদি জানি, আমি যে কোনো প্রোডাক্ট লেখা আমার কাছে কোনো ব্যাপারই নেই, মুখস্থ করার বা মনে রাখার কোনো দরকার নেই। এবার অ্যাড্রেস খেয়াল করেছিস, বেরিলিয়াম কার্বাইড, অ্যালুমিনিয়াম কার্বাইড, সেম প্রোডাক্ট, কোনাকুনি সম্পর্ক, ব্যাস। আবার দেখ এটাই পড়বি যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বি, যে মিথেন তৈরির বিক্রিয়া, মিথেন প্রস্তুতির বিক্রিয়া কার আসবে, কার্বাইড আসবে, আসবে না। যখন অ্যাসিটিলিন তৈরির বিক্রিয়া পড়বে পাবি কার্বাইড গুলোকে, মানে যখন অ্যাসিটিন প্রস্তুত করতে দেবে তখন কি এই রিঅ্যাকশন গুলো আবার পাবি তো, যা ওই যে গ্রুপ লিথিয়াম তৈরি করলো, ম্যাগনেসিয়াম থেকে শুরু করে বেরিলিয়াম তৈরি করলো, তো যখন প্রস্তুতি পড়বি তো আবার এই বিক্রিয়াটা আসবে। খেয়াল রাখতে হবে, যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বি আবার ওইটা চলে আসবে। আবার যখন মিথেন প্রস্তুত করতে বলবে, এটাকে নিয়ে আসবে, এটাকে নিয়ে আসবে, ব্যাস। অর্গানিক কেমিস্ট্রি পড়তে গিয়ে আবার এগুলো পাবি, ঠিক আছে? এবার দেখ তাহলে কিভাবে কোশ্চেন গুলো কিভাবে ডিল করতে হবে, বুঝতে পেরেছিস? আর একটা বাকি আছে, কে, Mg2C3। এর প্রোডাক্টটা কি বার করবো, একই প্রসেস। Mg2C3, ঠিক আছে, প্লাস জল, Mg2C3 এখানে +4 -4 বলে, এবার তিনটে কার্বন মিলে -4। আরে একটা কার্বনের চার্জ তো -4 হয়, এর তিনটে কার্বন মিলে -4। তাহলে হিসাব কি বলছে, সব জুড়ে আছে। যেমন অ্যাসিটিলিন C2 2 দুটো মাইনাস ছিল মাত্র, তোমার জুড়ে ছিল যারা, যখন দেখছি যদি ভ্যালেন্সি প্রত্যেকে -4 আসছে না, তাহলে 100% কি আছে, তারা জুড়ে আছে। তা যখন জুড়ে থাকবে মনে মনে কি এরকম, দেখ এর কারো হাত পূরণ হয় এখনো, আমি এতে 3টে করে দিই, এর একটা খালি, এর 3টে খালি, মিলছে না? তাহলে এর একটা মাইনাস, এর 3টে মাইনাস, এই একটা হাইড্রোজেন নেবে, এর 3টে হাইড্রোজেন নেবে, বুঝা গেল? তাহলে এখানে কি তৈরি হবে, CH3 C ট্রিপল বন্ড CH 1 2 3 মিথ ইথ প্রপ, আর এটা কি ট্রিপল বন্ড আইন, এটা কি প্রোপাইন, প্রোপ যুক্ত আইন। তা কি উৎপন্ন করলো, প্রোপাইন, প্লাস কি হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কিভাবে শিখলাম, প্রোডাক্ট গুলো হবে, কোন মুখস্থ লাগা আছে, চার্জ আর ভ্যালেন্সি,
চার্জ আর ভ্যালেন্সি। এই দুটো জানলে তুই যে কোনো প্রোডাক্ট, হাইড্রোলাইসিস প্রোডাক্ট আরামসে বার করতে পারবি। তো এখানে এটাই শেখার, এখানে নতুনত্ব কিছু নেই। রিয়াকশনের দিক দিয়ে যারা সবাই কার্বনের সাথে বিক্রিয়া করছে, সবাই নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে, এই নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। এরপরে আমরা পড়বো অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া, কোনো নতুনত্ব নেই। তাহলে এখানে শেখার জিনিসটা কি শিখলে বুঝতে পেরেছিস? পারা যাবে রিয়াকশন উইথ অ্যামোনিয়া, এখানে পুরো ডিটেইলসে পড়েছি আমরা এবং অনেকটা ডিপলি পড়েছি, মনে আছে তো? রিয়াকশন উইথ অ্যামোনিয়া আমি শুধুমাত্র একটা জিনিস বলে দেব, ব্যাস। কি ফর্ম করে? MnS3x times plus 2 into E অ্যামোনিয়া y মাইনাস। কেন বলতো 2 ধরেছে, কেন বলতো? চার্জ তো +2, তাহলে ইলেকট্রন করা হয় 2, সেজন্য এইটাকে দেখানো। তাহলে এর নাম কি? মেটালিয়েটেড ক্যাটায়ন, এই অ্যামোনিয়েটেড ক্যাটায়ন, অ্যামোনিয়েটেড ইলেকট্রন, ফুল ইলেকট্রন। ডিউ টু দিস ফুল ইলেকট্রন কি হতে পারে? কালার কি ব্লু কালার হবে, প্রাইমারি নেচার হবে, তড়িৎ পরিবহন ক্ষমতা দেখাবে, রিডিউসিং নেচার দেখাবে। বাস, অলরেডি ডিটেইলসে পড়েছি আমরা এগুলো। সো যখন অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে তখন কি তৈরি করে? একটা অ্যামোনিয়েটেড ক্যাটায়ন আর একটা অ্যামোনিয়েটেড ইলেকট্রন। এর ইনসাইড কেমিস্ট্রি কিন্তু গ্রুপ 1 এ ডিটেইলসে করা আছে, যাদের ভুলে গেলে আবার ওটা দেখে নিবি, ঠিক আছে? সেখানে আমরা বলেছিলাম যদি ফ্রি ইলেকট্রন থাকে, অ্যামোনিয়েটেড ইলেকট্রন, তাহলে কি কি হতে পারে? কারণ এখানে ইলেকট্রনকে ব্যালেন্স করার জন্য কেউ নেই, এর চার্জটা ব্যালেন্স করার মতো কেউ আছে? কিন্তু নিউট্রাল, সেই জন্য এটা কি হতে পারে? এর কালার শো করবে। ইলেকট্রন থাকলে কি গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইড স্টেটে যাবে, এনার্জি রিলিজ করবে, নিচে আসার সময় কালার শো করবে। সুতরাং এরা প্রত্যেককে, এদের সলিউশনটা কালার নীল কালার হবে, প্যারাম্যাগনেটিক হবে, তড়িৎ প্রবাহ থাকবে, রিডিউসিং নেচার থাকবে। ব্যাস, একই নেচার, একই ব্যাপার। সো এগুলো হয়ে গেল অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া। এরপরে হাইড্রোজেনের সঙ্গে যে বিক্রিয়াটা আছে আমরা এটা পরে বলছি, আগে আমি একটা পার্ট পড়ে বলেছি, দেখ যেটা নেক্সট পার্ট, সেটা দেখো যে অ্যালকালাইন আর্থ মেটালগুলোর কম্পাউন্ডের যে বৈশিষ্ট্য থাকে ওইটা আগে বলে নেব, তারপরে স্পেশালি আমি হাইড্রোজেনটাকে পরে বলছি, ঠিক আছে? বল। ও হ্যাঁ, সরি, এটা 2+ হবে। কি হবে এটা? 2+, কারণ এটা পর থেকে থাকবে ওটা 2+, ঠিক আছে? হয়েছে? এবার যেটা করবি, কম্পাউন্ডস এর বৈশিষ্ট্যগুলো, এরাত এলিমেন্টের কম্পাউন্ডের বৈশিষ্ট্য, এই আর্থ এলিমেন্টের অক্সাইড এন্ড হাইড্রোক্সাইড। প্রথমে এদের অক্সাইড গুলো দেখব, অক্সাইড। প্রত্যেকটা অক্সাইড বলতে বেরিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, স্ট্রংসাম অক্সাইড, ও সরি ম্যাগনেসিয়াম চলে গেছে। এবার যদি জিজ্ঞেস করে এদের ক্ষার ধর্ম কার সব থেকে বেশি, উপর থেকে নিচে সাইজ বাড়ছে, ধাতব একটা বৃদ্ধি পাচ্ছে, ধাতব একটা যত বৃদ্ধি পাবে তাহলে কি হবে? ক্ষার ধর্ম তত বৃদ্ধি পাবে, আমরা জানি। সুতরাং বুঝতে পারছিস, এখান থেকে এইটাকে বক্স করবি, বক্স করে এটার নেচারটা হচ্ছে অ্যাম্ফোটোরিক, অর্থাৎ উভধর্মী।
এটা ভালো করে নোট ডাউন করবি। এর নেচারটা হচ্ছে উভধর্মী। তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, ক্ষার উভধর্মী মানে কি বলতো, অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে, ক্ষারের সাথেও বিক্রিয়া করবে। আর এরা প্রত্যেককে ক্ষার, সবচেয়ে স্ট্রংগেস্ট ক্ষার কোনটা, শক্তিশালী ক্ষার কোনটা, এটা বেরিয়াম অক্সাইড। এরা কার সাথে বিক্রিয়া করবে, এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। আর এ বোথ বিকজ এম্পোডারি উভধর্মী, মানে দুটো নেচারই আছে, আম্লিক নেচারও আছে, ক্ষার নেচারও আছে, অর্থাৎ ইট রিঅ্যাক্টস উইথ বোথ। ঠিক আছে? তো সবচেয়ে শক্তিশালী ক্ষার কোনটা, নোট কর। বেরিয়াম অক্সাইড উপর থেকে নিচে ক্ষার ধর্ম বৃদ্ধি পাচ্ছে। বুঝলে? তোদের এখানে জিজ্ঞেস করে যে তোর আর এখানে একটা লিখে নে যে এটা হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার, বেরিলিয়াম অক্সাইড কোভ্যালেন্ট ক্যারেক্টার, সমযোজী চরিত্র বিশিষ্ট। সমযোজী চরিত্র বিশিষ্ট। ঠিক আছে? সমযোজী চরিত্র বিশিষ্ট, নোট করেছি এটা। এবং তোকে যদি এগুলো জিজ্ঞেস করে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম অক্সাইড গুলো ল্যাটিস এনার্জি কার সব থেকে বেশি, ল্যাটিস এনার্জি ইউ প্রপোর্শনাল টু চার্জ বাই রেডিয়াস। মনে পড়ছে? সো প্রত্যেকে +2 -2, চার্জটা কনস্ট্যান্ট, ভ্যারি করছে কে, সাইজ। তো সাইজ যত বাড়বে ল্যাটিস এনার্জি কম হবে। তো এর মধ্যে এই চারটির মধ্যে ল্যাটিস এনার্জি যদি কল্পনা করি, সব থেকে হাইয়েস্ট ল্যাটিস এনার্জি কার, ম্যাগনেসিয়াম অক্সাইডে। নোট ডাউন করে। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডে কি হবে, ল্যাটিস এনার্জি সব থেকে হাই কার মধ্যে, এই চারটির মধ্যে সব থেকে। ওরা কি লিখেছিস, কোভ্যালেন্ট সমচরিত্র বিশিষ্ট। এইগুলোর ক্ষেত্রে আমরা দেখছি ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি সব থেকে হাই হচ্ছে এর, কারণ ডিউ টু স্মল সাইজ, বিকজ ল্যাটিস এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু দা সাইজ। তাহলে সব থেকে ল্যাটিস এনার্জি কার বেশি হবে, ম্যাগনেসিয়াম অক্সাইডের। আর বেরিলিয়াম অক্সাইড কি বললাম, কোভ্যালেন্ট নেচার, সমযোজী চরিত্র বিশিষ্ট। ঠিক আছে? হয়েছে? এরপরে যেটা আমরা দেখবো, অক্সাইড দেখবো আবার এগেন গ্রুপ 1 এর মতো হাইড্রোক্সাইড। গ্রুপ 1 এ মনে আছে আমরা কি কি দেখছিলাম, অক্সাইড, পারঅক্সাইড, সুপারঅক্সাইড, হাইড্রোলিসিস দেখেছিলাম আমরা, তারপর হাইড্রোক্সাইডের। তো এরপরে আমরা দেখবো অক্সাইডের বদলে এবার দেখবো হাইড্রো অক্সাইড, এদের নেচার গুলোকে দেখবো। হাইড্রো অক্সাইড, হাইড্রোক্সাইড। তো হাইড্রোক্সাইড মানে একটু আগে সবগুলো শিখলি, বেরিলিয়াম হাইড্রক্সাইড, সবগুলো হাইড্রোলাইসিস করে দেখলি যে মেটাল গুলোকে যখন জলের সাথে বিক্রিয়া করাবো, প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। সো এদের প্রত্যেকটা হাইড্রোক্সাইডকে আমরা দেখবো। কত টাইমস হবে, কারণ প্রত্যেক চার্জ কত, +2। প্রত্যেকের চার্জ কত, +2। ওকে? তো প্রত্যেকে ফর্মুলা কি হবে এটা, এগেন জিজ্ঞেস করবে কার ক্ষার ধর্ম সবচেয়ে বেশি। আগের দিনের মতোই মনে আছে, ছবি গেছিলাম, মনে পড়ছে ছবিটা, যে এটা যদি হাইড্রোক্সাইড হয়, এটা কার, বেরিয়াম, বেরিলিয়াম, মনে পড়ছে?
OH মাইনাস এর। তাই সাইজ যত বাড়বে কি হবে, MOH বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আর MOH বন্ধন দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে, বন্ধন তত উইক হবে। তখন এরা কি হবে, সহজে কি দেবে, OH মাইনাস আয়ন দেবে। আর যে যত তাড়াতাড়ি OH মাইনাস আয়ন দেবে তার ক্ষার ধর্ম তত বেশি। তাহলে এই টপ টু বটম কি হবে, ক্ষার ধর্ম ইনক্রিজ করবে। টপ টু বটম কি হবে, বেসিক নেচার কি হবে, ইনক্রিজ করবে, কি তাই তো? এইটাকে এগেইন বক্স করবি, এগেইন এটা হচ্ছে অ্যাম্ফোটোরিক। মনে কর, বারবার বলে দিচ্ছি, যেগুলো অ্যাম্ফোটোরিক সেগুলো স্পেশাল অ্যাটেনশন দিবি। এগেইন বেরিলিয়াম অ্যাম্ফোটোরিক নেচার, অক্সাইডটাও অ্যাম্ফোটোরিক, হাইড্রোক্সাইডটাও অ্যাম্ফোটোরিক। লিখেছিস? তাহলে এটা কি করবি, এর এক্সপ্রেশনটা কি, উপর থেকে নিচে সাইজ বৃদ্ধি পাচ্ছে, সাইজ বৃদ্ধি পেলে MH বন্ধন দৈর্ঘ্য কি হবে, বৃদ্ধি পাবে। বলে বন্ধনটা কি হবে, উইক হয়ে যাবে এবং সহজে কি করবে, OH মাইনাস আয়ন লস করবে এবং এর ক্ষার ধর্ম সবথেকে বেশি হবে। এবার বলতো, যদি জিজ্ঞেস করে যে এদের হাইড্রোক্সাইড গুলো তো খালি নেচার দেখলাম, যদি বলে এদের ওয়াটার সলিবিলিটি, বলতো ওয়াটার সলিবিলিটি বা কে তার আয়নাইজড হবে, বেরিয়াম হাইড্রোক্সাইড। যে তাড়াতাড়ি আয়নাইজড হবে সেই তো তাড়াতাড়ি জলে গিয়ে যাবে, মানে জলে যে তাড়াতাড়ি OH মাইনাস আয়ন দেবে সে খার, কে দেবে, বেরিয়াম হাইড্রোক্সাইড দেবে। তাহলে জলের দ্রাব্যতা কার বেশি হবে, তাহলে এগেইন উপর থেকে নিচে জলের দ্রাব্যতা বৃদ্ধি পাবে। উপর থেকে নিচে জলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। এটা ফুল ছবি আমি আঁকলাম না, আগে গেছি বলে, ঠিক আছে? হয়েছে না? মনে আছে থার্মাল স্টেবিলিটি পড়েছিলাম আমরা, কার সাথে প্রফেশনাল মেটালিক ক্যারেক্টার। তাহলে এদেরকে প্রত্যেককে হিট করা হলো, প্রত্যেককে হিট করা হলো। হিট করলে এরা কি তৈরি করবে, প্রত্যেকটা অক্সাইড তৈরি করবে আর জল। ভাব, OH2 টাইমস H2O বেরিয়ে গেল, কি পড়ে থাকবে, অক্সাইড পড়ে থাকবে। লজিকটা বুঝতে পারলে, এম এর জায়গায় কারা হবে, সব কটা। তাহলে এদের হাইড্রোক্সাইডকে যদি আমরা উত্তপ্ত করি, এরা অক্সাইড তৈরি করবে আর জল উৎপন্ন করবে। এবার বক্তব্য হলো, এই রিয়াকশনটা কে সহজে দেখাবে, বেরিলিয়াম না বেরিয়াম? তো এইটা হিট করে এইটা তৈরি করতে হবে, মানে কি যে এটা তৈরি করবে তাড়াতাড়ি, তার মানে তার থার্মাল স্টেবিলিটি কম, যে অল্প টেম্পারেচারে ভেঙে যাবে, তার মানে কি তার থার্মাল স্টেবিলিটি কম। আর তাপীয় স্থায়িত্ব বা থার্মাল স্টেবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা, বহুবার পড়েছি, মেটালিক ক্যারেক্টার। উপর থেকে নিচে প্রতিটা মৌলের মেটালিক ক্যারেক্টার বৃদ্ধি পাবে। উপর থেকে নিচে কি আছে, প্রত্যেকটা মৌলের মেটালিক ক্যারেক্টার কি হচ্ছে, ইনক্রিজ করছে। কার, বেরিলিয়াম। তো এদের প্রত্যেকটা মেটালিক ক্যারেক্টার উপর থেকে নিচে, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, উপর থেকে নিচে এর মেটালিক ক্যারেক্টার সবচেয়ে কম, এর মেটালিক ক্যারেক্টার সবচেয়ে বেশি। এর মেটালিক ক্যারেক্টার সবচেয়ে বেশি মানে
এর থার্মাল স্টেবিলিটি সবচেয়ে বেশি। থার্মাল স্টেবিলিটি সবচেয়ে বেশি মানে এই ডেল্টা মানটা অনেক অনেক হাই, তার মানে ও সহজেই এইটাতে ভাঙবে না। তাহলে উপর থেকে নিচে থার্মাল স্টেবিলিটি বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে থার্মাল স্টেবিলিটি বৃদ্ধি পাবে। আমি বলেছিলাম কি যেখানে যেখানে থার্মাল স্টেবিলিটি কথা পাবি সেখানে কি ইউজ করবি, মেটালিক ক্যারেক্টার। ঠিক আছে, হয়েছে এটা, এটা হচ্ছে। ঠিক একই ভাবে এদের যে অক্সো অ্যাসিড ছিল মনে আছে গ্রুপ 1 এর, কার্বনিক অ্যাসিড H2SO4 NaHNO3, প্রত্যেকের নাইট্রেট, কার্বনেট, সালফেট লবণ, অক্সো অ্যাসিডের লবণগুলো, এবং তাদের ওয়াটার সলিবিলিটি চেক করেছিলাম, তাদের থার্মাল স্টেবিলিটি চেক করেছিলাম, মনে পড়ছে? তো এখানে আমরা অক্সো অ্যাসিড কার্বনেটটাকে দেখব H2CO3। তো এই অক্সো অ্যাসিড এদের লবণগুলো, তাহলে এদের সংকেত কি হবে, BeCO3 MgCO3 থেকে শুরু করে একদম BaCO3। তো এদের যে অক্সো অ্যাসিডের সল্ট তাদের অবস্থাগুলো দেখব। তাহলে সল্ট অফ অক্সো অ্যাসিড, তাহলে অক্সো অ্যাসিড কি কি ছিল আমাদের, কার্বনিক ছিল, কার্বনিক অ্যাসিড ছিল, সালফিউরিক অ্যাসিড ছিল, নাইট্রিক অ্যাসিড ছিল, এগুলো ছিল, বাইকার্বনেট ছিল। তো এখানে আমরা প্রথমেই করব H2CO3 কার্বনিক অ্যাসিডের সল্ট। তাহলে এখানে হাইড্রোজেন চার্জ কত, +1, ওই জন্য দুটো লেগেছে, কার্বনেট CO3 2-, এদের চার্জ কত, +2। তো এদের কি একটা করে লাগবে, তাহলে প্রত্যেককে যদি আমরা কার্বনেট, তাহলে প্রথমে আমরা কার্বনেটকে যদি লিখি কার্বনেট, তাহলে কার্বনেট করে যদি লিখে দেয় কি কি কার্বনেট আসবে, বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, টংসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট। আছে, তো এদের এগেন এদেরকে যদি আমরা হিট করে দেখ, এম লিখছি আমি, এম দিয়ে করে দিচ্ছি, ওকে, এম মানে সবাই প্রত্যেকটা মেটাল, এদের হিট করে তাহলে কি করবে, MO প্লাস কি কার্বন ডাই অক্সাইড। এগেন জিজ্ঞেস করছে থার্মাল স্টেবিলিটি, তো এগেন কি হবে, থার্মাল স্টেবিলিটি প্রপোর্শনাল টু মেটালিক ক্যারেক্টার, থার্মাল স্টেবিলিটি প্রপোর্শনাল টু মেটালিক ক্যারেক্টার। তাহলে উপর থেকে নিচে এগেন কি হবে, মেটালিক ক্যারেক্টার বৃদ্ধি পাবে, থার্মাল স্টেবিলিটি বৃদ্ধি পাবে। সুতরাং এইটাকে হিট করে কার্বন ডাই অক্সাইড বার করা অত সহজ নয় যতটা বেরিলিয়াম কার্বনেটকে সহজ। তাহলে কি অ্যানসারটা কি হবে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, উপর থেকে নিচে মেটালিক ক্যারেক্টার বৃদ্ধি পাচ্ছে, উপর থেকে নিচে মেটালিক ক্যারেক্টার বৃদ্ধি পাচ্ছে, হচ্ছে এর থার্মাল স্টেবিলিটি বৃদ্ধি পাচ্ছে। তাই সব থেকে হাইয়েস্ট থার্মাল ক্যারেক্টার কার, তাহলে আমি যে অর্ডারটা এক্সামে দেয় কি লিখবো, বেরিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট ইজ গ্রেটার দেন কি হবে, ম্যাগনেসিয়াম কার্বনেট ইজ গ্রেটার দেন, ক্যালসিয়াম কার্বনেট ইজ গ্রেটার দেন, স্ট্রনসিয়াম কার্বনেট ইজ লেস দেন কি হবে, বেরিয়াম কার্বনেট। সবচেয়ে কার বেশি, বেরিয়াম কার্বনেটের, সবচেয়ে কম কার, বেরিলিয়াম কার্বনেটের।
করে ফটাফট নোট করা, গ্রুপ 1 also সেম। এরপরে এদের জলের দ্রাব্যতা চেক করব, প্রত্যেকটা কার্বনেটের, খুব ইম্পর্টেন্ট। এদের জলের দ্রাব্যতাটা আমরা চেক করব। তাহলে আবার কি করব, এই যে কার্বনেট গুলো আছে, এই কার্বনেট গুলো কি চেক করবো আমরা, থার্মাল স্টেবিলিটি চেক করলাম। এবার যেটা চেক করবো এদের ওয়াটার সলিবিলিটি। Water solubility, ওয়াটার সলিবিলিটি কি। এবার বল, এদের দেখ, যখনই আমরা দেখেছি ওয়াটার সলিবিলিটি যখনই গল্প আসবে, তো আমরা দুটো দিয়ে চেক করি, ল্যাটিস এনার্জি আর হাইড্রেস এনার্জি। হাইড্রেস এনার্জি যদি বেশি হয় ল্যাটিস এনার্জি থেকে, তাহলে ওয়াটার সলিবিলিটি তার আসে। আর যদি হাইড্রেস এনার্জি কম হয়, ল্যাটিস এনার্জি বেশি হয়, তাহলে ওয়াটার সলিবিলিটি কম হবে। এবার এখানে একটা লক্ষ্য রাখ, এদের ক্যাটায়নটা হচ্ছে এগুলো, এদের অ্যানায়নটা ফিক্সড CO3 2-। আগে যখন আমরা অ্যানালাইসিস করেছিলাম মনে আছে, CO3 2-, NO3-, SO4 2-, এই অ্যানায়নগুলোর সাইজ গুলো অনেক অনেক হাই। কাদের তুলনায়? ক্যাটায়নের তুলনায়। ক্যাটায়নের তুলনায় এখানে একটা নোট করবি যে এখানে যে ক্যাটায়নস গুলো আছে, অর্থাৎ N2+ যে ক্যাটায়ন গুলো আছে, এদের তুলনায় কার্বনের যে অ্যানায়ন আছে এর সাইজটা বড়। এদের সাইজটা নোট করে, এটা যে ক্যাটায়নের তুলনায় অ্যানায়নের সাইজ অনেক বড়, অর্থাৎ এরা প্রত্যেকে যে N2+ আয়ন, এদের তুলনায় CO3 2- আয়নের সাইজ অনেক বড়। হলো, ভালো করে শুনবি, এবার মনে রাখবি, ঠিক আছে? এখানে অ্যাড্রেস নোট করবি, খুব ভালো পয়েন্ট এটা। কি লিখলে এটা? ক্যাটায়নের তুলনায় অ্যানায়নের সাইজটা অনেক বড় হয়, ফলে উপর থেকে নিচে ল্যাটিস এনথ্যালপি প্রায় অপরিবর্তিত থাকে। ফলে ল্যাটিস এনথ্যালপি প্রায় অপরিবর্তিত থাকে। ল্যাটিস এনথ্যালপি প্রায় অপরিবর্তিত থাকে। নোট করেছিস? এই যে পয়েন্টগুলো নোট করছিস, বহু জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? দেখ আমি কি কি বলছি, নাইট্রেট, কার্বনেট, সালফেট সবগুলো কিন্তু স্টোরি একই রকম। ক্যাটায়নের তুলনায় অ্যানায়নের সাইজ অনেক বড়, এবং ল্যাটিস এনার্জি এবং হাইড্রেস এনার্জি ইকুয়েশনটা বলেছি আগে, আবার বলবো। তো কি লিখেছিস? ক্যাটায়নের তুলনায় অ্যানায়নের আকার বড় বলে উপর থেকে নিচে এদের ল্যাটিস এনথ্যালপি প্রায় অপরিবর্তিত থাকে, কিন্তু হাইড্রেস এনথ্যালপি উপর থেকে নিচে হ্রাস পায়, কারণ হাইড্রেস এনথ্যালপি ডিপেন্ডস অন কি? চার্জ ডেনসিটি। তো উপর থেকে নিচে ল্যাটিস এনথ্যালপি কি পায়? অপরিবর্তিত থাকে, মানে ফিক্সড থাকে ধরনের। কি থাকে? ফিক্সড, অলমোস্ট অপরিবর্তিত থাকে। বাট হাইড্রেস এনার্জি উপর থেকে নিচে হ্রাস পায়, কারণ বেরিলিয়াম 2+ হাইড্রেস এনথ্যালপি
বেরিয়াম 2 প্লাস এর হাইড্রোজেন অনেক বেশি, কারণ এর চার্জ ডেনসিটি হাই, অনেক বেশি ওয়াটার মলিকিউলসকে অ্যাট্রাক্ট করতে পারবে। তাহলে কি দাঁড়াচ্ছে বলতো, যে ল্যাটিস এনথালপিটা আমি ল্যাটিস এনার্জিটা কনস্ট্যান্ট, তাহলে আমার দুটো প্রপার্টি ল্যাটিস এনার্জি আর হাইড্রোজেন এনার্জি, এটাকে ফিক্স করে দিলাম। তো এ যত বৃদ্ধি পাবে ওয়াটার সলিউবিলিটি তত বৃদ্ধি পাবে, এ যত ফল করবে ওয়াটার সলিউবিলিটি ফল করবে, তাহলে উপর থেকে নিচে ওয়াটার সলিউবিলিটি কি হবে, হ্রাস পাবে। তাহলে উপর থেকে নিচে কি লিখবি, হাইড্রোজেন এনার্জি হ্রাস পাচ্ছে, তো উপর থেকে নিচে হাইড্রোজেন এনার্জি ডিক্রিজ করছে, ফলে অ্যাজ এ রেজাল্ট কি, অতএব কি হবে তাহলে, ওয়াটার সলিউবিলিটি বা জলের দ্রাব্যতা কি হবে, কম হবে, ডিক্রিজ করবে। এবার শোন, তো এ দেখ উপর থেকে নিচে জলের সলিউবিলিটি একদম লো হবে, তাহলে এটা কি বলতো, জলে এক্স্যাক্টলি অদ্রাব্য, জলে জলে অদ্রাব্য। আর এইটা এদের থেকে দ্রাব্যতা, দেখ জেনারেলি এদের দ্রাব্যতা কম, কিন্তু সেই কমে যদি কম্পারিজন করি, এর সবথেকে হয় না ইনসলভেবল, আর এর হচ্ছে স্বল্প দ্রাব্য, মানে দ্রাব্যতা কম, কিন্তু এই জন্য এটা স্বল্প দ্রাব্য, আর ওপর থেকে নিচে দ্রাব্যতা কমবে, এটা দ্রাব্যতা একদম ইনসলভেবল। তাহলে BeCO3 লিখবি স্বল্প দ্রাব্য লবণ, BeCO3 হচ্ছে স্বল্প দ্রাব্য লবণ। ঠিক আছে, এটা বুঝলাম। তাহলে শোন, এবার সেম জিনিস আমি দেখাবো, কার্বনেট পড়লাম, এবার কি দেখবো সালফেট। কার্বনেট দেখেছি, সালফেট। আচ্ছা বল, এখানে কি কি জিনিস পড়লাম আমরা, থার্মাল সলিউবিলিটি আর ওয়াটার সলিউবিলিটি। এখানে কি দেখবো, থার্মাল সলিউবিলিটি, ওয়াটার সলিউবিলিটি। কোন চেঞ্জ হবে, একই রকম। এগেইন ক্যাটায়নের তুলনায় সালফেটের আয়ন অনেক বড়, ল্যাটিস এনার্জি ফিক্স থাকবে, হাইড্রোজেন এনার্জি উপর থেকে নিচে ফল করবে, তাহলে উপর থেকে নিচে ওয়াটার সলিউবিলিটি ফল করবে। একই গল্প, জাস্ট আরেকবার আমরা করবো কোনটা, H2SO4। কিন্তু এক্সামে কয়েকশো বার এসছে এইটা, সালফেটটা বহুবার এসছে, বহুবার মানে বহুবার, ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু কনসেপ্ট সেম। আরেকবার দেখবো আমরা, ঠিক আছে, তারপর দেখা যাবো এগুলো একই গল্প। সল্ট অফ অক্সিজেন কিসের, এটা সালফেটের। তাহলে এদের প্রত্যেকের দমন কি বলতো, আমরা লিখলাম না, BeSO4, এই দেখ এটা বাদ দিলে তাহলে কি হবে, MgSO4, তারপরে CSO4, তারপরে তো আর আমি বলতে ভুলে গেলাম, মিস করে গেলাম, কার্বনেটের পরে কি ছিল, বাইকার্বনেট। একই কার্বনেটের পরে কি ছিল, বাইকার্বনেট, যেটা গ্রুপ 1 এ পড়েছিলাম। তো বাইকার্বনেটের ক্ষেত্রে কি হবে, উপর থেকে নিচে থার্মাল সলিউবিলিটি বৃদ্ধি পাবে, মেটালিক ক্যারেক্টার বৃদ্ধি হবে। থার্মাল সলিউবিলিটি যখনই আসবে মেটালিক ক্যারেক্টার সঙ্গে প্রপোর্শনাল হবে, ঠিক আছে। তাহলে ওইখানে কি ছিল আগে বলি, MHCO3 2 টাইমস, এটাকে যখন হিট করবি তখন কি করবে, MCO3 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। তাহলে এই হিটটা সবথেকে বেশি লাগবে কার ক্ষেত্রে, নিচের বেরিয়াম বাইকার্বনেটের ক্ষেত্রে, ঠিক আছে। একই স্টোরি, কার্বনেট বাইকার্বনেট সেম অর্ডার, পাশে লিখে রাখ, কার্বনেট বাইকার্বনেট সেম অর্ডার। এখানে আর একটা জিনিস একটা পড়ছি এখানে, সেটা হচ্ছে সালফেটের স্ট্রংসিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, ভীষণ ইম্পর্টেন্ট। ফটাফট প্রথমে আমি কি বলবো বলতো, থার্মাল সলিউবিলিটি বলবো, লাস্টে কি বলবো, ওয়াটার সলিউবিলিটি। তাহলে এটাকে এম দিয়ে বলবো, কিন্তু থার্মাল সলিউবিলিটিটাকে, থার্মাল সলিউবিলিটিকে আমি এম দিয়ে বলছি, MSO4 হিট করব, ওকে, এইটা অক্সাইড থাকবে,
তাহলে একটা অক্সাইড আর SO3 সালফাইড হয়েছে। শোন এবার, তাহলে এই হিটটা এন কার ক্ষেত্রে সবথেকে বেশি লাগবে? তাহলে এই থার্মাল স্টেবিলিটি সবথেকে হাই। তাহলে আমাদের এখানে জিজ্ঞেস করে যে এদের মধ্যে থার্মাল স্টেবিলিটি কার সবথেকে বেশি, তাহলে কি বলবো? বেরিয়াম সালফেটের। কারণ আমরা জানি থার্মাল স্টেবিলিটি এগেইন ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা মেটালিক ক্যারেক্টার। একই জিনিস, কোনদিন কোন আলাদা আছে কি? তাহলে মেটালিক ক্যারেক্টার, তাহলে সবথেকে হাইয়েস্ট মেটালিক ক্যারেক্টার কার? বেরিয়ামের। তো বেরিয়াম সালফেটের কি হবে? এই হিটটার ক্ষেত্রে অনেক অনেক বেশি হাই। তাহলে উপর থেকে নিচে কি লিখবি? থার্মাল স্টেবিলিটি বৃদ্ধি পাবে। এটা তো গেল থার্মাল স্টেবিলিটি গল্প। তাই এটা খেয়াল করে যে থার্মাল স্টেবিলিটি ভাবার দরকার নেই, সমস্ত জায়গায় একই। উপর থেকে নিচে মেটালিক ক্যারেক্টার বৃদ্ধি পাবে। সে যাই দেখ না কেন, সেটা হাইড্রোক্সাইড দেখ, সেটা কার্বনেট দেখ, সেটা সালফেট দেখ, এনিথিং, নাইট্রেট দেখ, কি বলবি? উপর থেকে নিচে থার্মাল স্টেবিলিটি বৃদ্ধি পাবে। কিন্তু থার্মাল স্টেবিলিটি আলাদা জিনিস, ওয়াটার সলিবিলিটি আলাদা জিনিস। ওয়াটার সলিবিলিটির ক্ষেত্রে দুটো গল্প, এগেন ল্যাটিস এনার্জি এন্ড হাইড্রাস এনার্জি। সো এর আমি কি বললাম, এর কিন্তু এই কোশ্চেনটা অত আসে না। এর সবথেকে যেটা কোশ্চেন আছে ওয়াটার সলিবিলিটি, বুঝতে পারছিস? প্রচুর বার এসছে কোশ্চেনটা। সো এটা বসে দিচ্ছি আমি এখন। তো দেখ ওয়াটার সলিবিলিটি একই গল্প। দেখ এই গ্রুপের প্রত্যেকটা মেটাল কি M2+, ওকে, আর এটা কি আছে আয়রনটা সালফেট। এরপরে দেখাবি যে এই গ্রুপের এই সালফেটের ক্যাটায়ন গুলো কি হয়? আকারে ছোট, কার তুলনায়? সালফেটের তুলনায় অনেক ছোট। সেম অ্যান্সার, যে ক্যাটায়নের তুলনায় অ্যানায়নের আকার অনেক বড় হয় বলে, অনেক বড় হয় বলে ল্যাটিস এনার্জি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট থাকে। কিন্তু কিন্তু হাইড্রাসের এনার্জি উপর থেকে নিচে হ্রাস পায়। কিন্তু হাইড্রেশন এনার্জি কি হবে? উপর থেকে নিচে হ্রাস পায়। বুঝতে পারছিস? তাহলে সলিবিলিটিটা কার দিয়ে যাবে? হাইড্রেশন এনার্জি যাবে। এগেন তাহলে ল্যাটিস এনার্জি কনস্ট্যান্ট থাকছে, হাইড্রেশন এনার্জি উপর থেকে নিচে ফল করছে। কারণ কি? এগেন সাইজের জন্য। এর হাইড্রেশন সবথেকে বেশি, চার্জ সবথেকে বেশি। তাহলে হাইড্রেশন এনার্জি বেশি হবে, তার ওয়াটার সলিবিলিটি কি হবে? সবথেকে বেশি হবে। তাহলে এটা সবথেকে ওয়াটার সলিবিলিটি কার বেশি? বেরিলিয়াম সালফেট। তাহলে এদের যদি অর্ডারটা সাজাই কি দাঁড়াচ্ছে? সবথেকে হাইয়েস্ট কার? বেরিলিয়াম সালফেটের দ্রাব্যতা, জলের দ্রাব্যতা ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম সালফেট, is greater than calcium sulfate, is greater than strontium sulfate, is greater than barium sulfate. নতুনত্ব কিছু নেই। যারা গ্রুপ 1টা অর্ডারলি পড়বে, অর্ডারলি দেখেছে, অর্ডারলি নোট বানিয়েছে, তাদের ক্ষেত্রে গ্রুপ 2 এর কোন রকমের কোনো সমস্যা নেই। কোন রকম এক্সট্রা পয়েন্ট পেয়েছিস? একই গল্প। তাহলে আমাদের যে কার্বনেটটা হয়ে গেল। আমি দেখবি দুটো জিনিস আজকে স্কিপ করলাম, যেটা নেক্সট দিনে আমি ডিটেইলস আরো যাব। একটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, আর হ্যালাইড। হ্যালাইডে নতুন কিছু নেই, হ্যালাইডটা হচ্ছে আগের মতনই। আগের দিন অন ডিটেইলসে পড়েছিলাম, মনে আছে গ্রুপ 1 এর হ্যালাইড গুলোকে? সো আজকে যে ক্লাসটা সেটা মেন হচ্ছে গ্রুপ 1 এর থেকে গ্রুপ 2 এর ফিজিক্যাল প্রপার্টি অলমোস্ট সেম। গ্রুপ 2 তে কি দেখলাম? কার্বনের সাথে বিক্রিয়া এক্সট্রা, নাইট্রোজেনের সাথে বিক্রিয়াটা সবাই করবে। আর তাদের থার্মাল স্টেবিলিটি, ওয়াটার সলিবিলিটি একই রকম অর্ডার ফলো আপ করছে। ঠিক আছে? শুধুমাত্র মেইনলি দেখবি কার্বনের সাথে বিক্রিয়া বিভিন্ন যে কার্বাইড ফর্ম করছে, তার ওয়াটার সলিবিলিটি কিভাবে হাইড্রোলাইসিস হচ্ছে, প্রোডাক্টগুলো কিভাবে আসছে সেটা। ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকলো, স্টপ কর।